এটি উনি প্রথমবার লিখেছিলেন। বর্তমান থেকে আমাকে বলা হয়েছিল, ফতোয়া এসেছিল, লিখতে হবে ফুটবল নিয়ে এরকম একটি লেখা। খুব বিপদে পড়লেন, অথই জল। তার পরিবারে অনেক মোহনবাগানের দিকপাল তাবড়ো সমর্থক ছিলেন, কিন্তু উনি নিজে তো তা নন। ফুটবলের তো কিছুই জানি না, লিখবো কি, কেমন করি ভাবছেন। এদিকে লেখা দিতে হবে 1-2 দিনের মধ্যেই। ভাবছেন, নিরন্তর ভেবে যাচ্ছেন কি লিখি, এক বর্ণ মাথায় আসছে না। তখন সর্বরিদি থাকেন সন্তোষপুরে, বাসে করে যাচ্ছেন। ঢাকুরিয়ার কাছে এসে বাসটা কি এক কারণে প্রচণ্ড জোরে ঝাঁকুনি দিয়েছে, আর সেই ঝাঁকুনিতে ছিটকে বেরিয়ে এসেছিল পিংপং বলের মতো তার লেখার প্রথম লাইন। আর তর্স হয়নি, বাড়ি ফিরেই চা জল খাবার না খেয়েই লিখতে বসে গিয়েছিলেন। কি লিখেছিলেন তাই শোনাবো। শুনেছি সোনা জ্যাঠা 3 বার ডেটল খেয়েছিলেন। শাহজাহান নাটকে অরঙ্গজেব সেজে ভুল করে জাহানারার পার্ট বলে ফেলার জন্য 1 বার, ক্লাস 8-এ ফেল করে 2য় বার, এবং 3য় বার 1934-এর লিগ চ্যাম্পিয়নশিপে মোহামেডানের কাছে মোহনবাগান হেরে যাওয়ার পর। তার বাবা আমার ঠাকুরদার কাছে এসে বললেন, ও সরোজ, সোনা হতভাগাটা যে আবার ডেটল গিলে বসে আছে। ঠাকুরদাও তো তখন শোকে মুহ্যমান, মাথা না তুলেই বললেন, সে তো খাবেই সেজদা, মোহনবাগান হেরেছে, এ কি চারটিখানি কথা। সেই সোনা জ্যাঠার ছেলে পল্টুদা কি করে যেন প্রহ্লাদপুরে দৈত্য হয়ে জন্মেছে। সে আবার ইস্ট বেঙ্গলের গোড়া সমর্থক। পিতা পুত্র বিপরীত শিবিরে, মাঝে সেতু হয়ে ঝুলে আছেন জেঠিমা। উনি বেচারি খেলাধুলোর কিছুই বোঝেন না, কিন্তু 2 বাঘা টিমের খেলা থাকলেই তার রক্তচাপ বাড়তে শুরু করে। রাজনীতিতে তবু নির্দল বলে একটা ব্যাপার আছে, খেলায় আবার তেমন কোনো মধ্যপন্থাও নেই। শুকনো মুখে ছটফটিয়ে বেড়ান, সারাক্ষণই একটা কি হয় ভাব। ভরসা করে রান্না চাপাতেও পারছেন না, কার জন্য রাখবেন। মোহনবাগান হারলে জ্যাঠার ক্ষুধামান্দ, ফল উল্টো হলে আবার ছবি অন্যরকম। পল্টুদার লড়াকু মেজাজ, ভয়ঙ্কর ধুমধারাক্কা শব্দব্রহ্ম, এবং সর্বোপরি রাতের মিল অফ। 55-তে লিগ পেলেও শিল্ড সেমিফাইনালে মোহনবাগান পিছিয়ে পড়ে 1-2-এ। সামনেই রোভার্স কাপ, কিন্তু দলের বেশ কয়েকজন খেলোয়াড় আনফিট, কট্টর সমর্থকরাও দোলাচলে ভুগছেন। খেলার দিন প্রচন্ড টেনশন, সেজকা তো না খেয়েই অফিস গেল। এদিকে ঠাকুমা সেই যে ঠাকুর ঘরে ঢুকেছেন আর বেরোচ্ছেন না। বেলা গড়াচ্ছে দুপুরে, মা কাকিমারা দুশ্চিন্তায় উঁকি ঝুঁকি দিচ্ছেন। অবশেষে বৃদ্ধা বাইরে এলেন, মুখে লাজুক হাসি। কি করি মা, ক্লাবের সবাইকার নামে নারায়ণের মাথায় তুলসী চড়াতে হলো কিনা, তাই একটু দেরি। ছেলেটা নিরম্বু উপসে আছে, হারলে না জানি কি আবার ঘটায়। শুনেছি সেদিন শিবলিঙ্গের মাথায় এত জল ঢালা হয়েছিল যে নেহাত দেবতা না হলে ব্রঙ্কাইটিস ছিল অবধারিত। খেলা নিয়ে কুসংস্কার বহু খেলোয়াড়ের অল্প বিস্তর থাকে তাদের ভক্তদেরও। 1961 সালে মোহনবাগান যখন পূর্ব আফ্রিকা সফরে যায়, বাবা তখন সবে চাকরিতে ঢুকেছেন। সকালে অফিসে বেরোবার আগে বাড়িতে ধুন্ধুমার, মাথার চুল থেকে পায়ের জুতোর ফিতে সব ফিটফাট পরিপাটি হওয়া চাই। শোনা যায় এহেলো মানুষটিকেও একদিন ময়লা শার্ট পরে বেরোতে দেখা গিয়েছিল সিরিজের শেষ খেলার দিন। অথচ সেদিন অফিসে জরুরি বোর্ড মিটিং, সেই প্রথম বাবা হাজির থাকবেন কনিষ্ঠতম অফিসার হিসেবে। ঠাকুমা হাঁ করে উঠলেন, ও কি রে, এটা কেন? নতুন যে শার্টটা কিনলি শখ করে পরবি না সেটা? বাবা ঘাড় গোঁজ করে বলেন, না। আসলে পূর্ব আফ্রিকার উগান্ডা লায়ন্স, উগান্ডা প্রভিন্সের সঙ্গে যখন মোহনবাগানের খেলা চলছিল, তখন বাবা ওই শার্টটা পরতে শুরু করেন। এরপর যেদিন জামা বদলেছেন সেদিনই টাঙ্গানিকার সঙ্গে ড্র হয়ে গেল।
আমার যুক্তিবাদী বাবা যুক্তি ভুলে আফসোসে মাথা চাপড়েছেন সেদিন। সিরিজের শেষ খেলা কেনিয়ার সঙ্গে, অর্পিত পর সেদিনই বোর্ড মিটিং। দ্বিধা কাটিয়ে মন শক্ত করে তাই ময়লা শার্টটাই গায়ে চড়িয়েছিলেন তিনি। মিটিং না হয় পরেও আবার হবে, কিন্তু বিদেশ বিভুঁইয়ে ম্যাচটা যদি ফসকায়। মা ঠাকুমার বকাবকিতে অবশ্য শেষ রক্ষা হলো না, নতুন শার্টই পরে যেতে হলো। আর সেদিনই কাকতালীয় ভাবে কেনিয়ার কাছে 3-1 গোলে হেরেও যায় মোহনবাগান। সফরের প্রথম হার। মুখে কিছু না বললেও বাবা বিলক্ষণ চটেছিলেন। সপ্তাহ খানেক কথা বলেননি মায়ের সঙ্গে, আর নতুন জামাটা দিয়েছিলেন বন্যাত্রাণে। জ্যাঠা কাকা দাদা থেকে শুরু করে বাড়ির কাজের ছেলে সুবল পর্যন্ত কট্টর মোহনবাগানি। সুবল কাজে লেগেছে 90-এর বিশ্বকাপের ঠিক আগে, সুপার লিগ চলছে তখন। মোহনবাগানের সঙ্গে কোনো একটা ছোট দলের খেলা ছিল, টিভিতে দেখাবে না, তাই রেডিও ঘিরে উন্মুখ শ্রোতাদের ভিড়। সুবল ঘর মুছছিল। কতগুলো ঝুলন্ত নাচন্ত ঠুকন্ত ঠ্যাঙের ফাঁক দিয়ে মোছা কি আর যায়? যে কোনো মুহূর্তে বদাম করে একজোড়া স্নিকার পরা পা গিলোটিনের মতো নেমে আসতে পারে তার লিকলিকে হাতখানার উপর। ঘরের আবহাওয়া একেবারে থমথমে। একটু আগেই একটা সহজ সুযোগ মিস করেছে মোহনবাগান। আবার একটা কান ফাটানো চিৎকার, গোল! চমকে বসে পড়েছিল সুবল। ঘোষক ততক্ষণে দুঃসংবাদ দিচ্ছেন, না গোল নয়, উত্তমের বাড়ানো বলে পা ছুঁড়িয়েছিলেন শিশির, কিন্তু শেষ রক্ষা হলো না, বল বেরিয়ে গেল গোল পোস্টের বাইরে দিয়ে। ঘরময় সশব্দ হতাশা। ইস! সুবল এবার বেরোতে যায়। সঙ্গে সঙ্গে কে যেন গেঞ্জি খামচে ধরে তার। এ বেটাই যত নষ্টের গোড়া, তখন থেকে দেখছি যতবারও উঠে দাঁড়াচ্ছে ততবার একটা না একটা গোল ফসকাচ্ছে। খবরদার, দাঁড়াবি না। বাইরে যাবো যে, কাজ পড়ে আছে, বসে বসেই বেরিয়ে যা। অবস্থা তাই করতে হলো। এবং একটু পরে ট্রেতে করে চা আনার সময়ও ওই একই ভঙ্গিতে সুবলের বসে বসে প্রবেশ ও প্রস্থান। এই আনুগত্যের কারণে ওই বাড়ির ফুটবল বোদ্ধা মহলে কদিনেই মেম্বারশিপ পেয়ে গেল সে। বিশ্বকাপের সময় বড়দের সঙ্গে পাল্লা দিয়ে খেলাও দেখলো বেশ করাতে জেগে। একটা কোয়ার্টার ফাইনালের পর দিন সকালে দেখি মা চা করছেন। কি ব্যাপার মা, সুবল কোথায়? মার গলায় সহানুভূতি ঝরে পড়ে। কাল ব্রাজিল হেরে গেছে কিনা, ওর বড্ড মন খারাপ, ওঠেনি এখনো। এশিয়াডের বছর থেকে শুরু হলো ডিরেক্ট টেলিকাস্ট। সে বছর বিশ্বকাপ স্পেনে। জিকো, প্লাতিনি, মারাদোনা ঘরের লোক। বিশ্বমানের খেলা ঘরোয়া টিমের উন্মাদনাকে নিষ্প্রভ করে দিল। ইতিমধ্যে ক্লাব কোদল আর প্রিয় খেলোয়াড়দের টাকা নিয়ে নিলাম ডাকাডাকি স্টারদের ভাবমূর্তি দিল গুড়িয়ে। স্পেকুলেটিভ দোকানি এখনো লিগ বা শিল্ড ফাইনালের দিন ইলিশ বা চিংড়ির বিশেষ পসরা সাজিয়ে বসেন কিনা জানা নেই। বিশ্বকাপের সময় মাসাধিক কাল ধরে কাজের দিনেও কলকাতার ছেলে বুড়ো নির্বিশেষে যেভাবে রাত জেগে খেলা দেখেছে, আর বাড়ি বাড়ি ফেভারিট দেশ বা তারকা ফুটবলারদের ব্যর্থতায় দৃশ্যতই ভেঙে পড়েছে, তাতে প্রমাণিত হয় যে কলকাতার ফুটবল প্রেমের এখন বিশ্বায়ন ঘটে গিয়েছে। পাড়ার মোড়ে এতকাল যেখানে শুধু লোকাল টিমের পতাকা ঝুলেছে, আজ সেখানে আলো করে থাকে তামাম দুনিয়ার অজস্র রংবাহারি পতাকা। এক একটি পাড়া আবার বিশেষ কোনো দেশকে সমর্থন করে যেন তাদেরই প্রতীক হয়ে ওঠে মনে প্রাণে। অনেকে একে হুজুগ বলবেন, কিন্তু এই শহরের চরিত্র যারা জানেন তারা বুঝবেন খেলা নিয়ে এই পাগলামি আদতে পুরনো কলকাতার গভীর ফুটবল প্রেমেরই উত্তরাধিকার।